নমস্কার, কলকাতা টিভিতে আরো একবার আপনাদের স্বাগত। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট ভাষণ শেষ করেছেন। যেদিকে সবার নজর থাকে মধ্যবিত্তের, বিশেষ করে আয়করের ক্ষেত্রে বড় ঘোষণা। 12 লক্ষ বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার, অর্থাৎ মাসে 1 লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার, তাদের আয়করের আওতা থেকে সম্পূর্ণ বাদ রাখা হয়েছে। এবং এই ঘোষণা নির্মলা সীতারামন করার সঙ্গে সঙ্গেই সংসদ জুড়ে হাততালির ঝড় ওঠে, চিৎকার ওঠে মোদি মোদি। এর পাশাপাশি আমরা আজকে শুরু থেকে যেটা দেখলাম, নির্মলা সীতারামন তিনি মধুবনী প্রিন্টের শাড়ি পরে বাজেট পেশ করলেন। মর্নিং শোজ দ্য ডে, ইঙ্গিতটা সেখান থেকেই ছিল, কারণ বছরের শেষে বিহারে নির্বাচন। শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক 240 আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক। তার কথা মাথায় রেখে বাজেটে বড় ফোকাস বিহারে, আর এই রাজ্যের প্রাপ্তি সেই অর্থে কিছুই প্রায় নেই। আরও একটি নিঃসন্দেহে মধ্যবিত্ত এবং সিনিয়র সিটিজেনদের জন্য কিছু সুবিধার জায়গা রয়েছে, কারণ 36টা জীবনদায়ী ওষুধ তাকে যে শুল্কের আওতা থেকে সেগুলোকে বাদ রাখা হয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকে। এই বাজেট 2025-26-এর টেক ওয়ে কি, তাই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন দুই অর্থনীতিবিদ এনকে মাইতি এবং ডক্টর অরিজিতা দত্ত। আমি শুরুতে একবার চলে যাব আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চ্যাটার্জির কাছে। আশিস দা, এবারের বাজেটের দিকে আলাদাভাবে নজর ছিল, তার কারণ এই তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, এবং এমন একটা সময়ে যখন দাঁড়িয়ে তৃতীয়বার যখন ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী, তখন তাকে অনেকটাই শরিক নির্ভর হয়ে থাকতে হয়েছে। এই যে বাজেটে বিহারের দিকে আলাদাভাবে নজর, এই বিহারে এবছরের শেষে নির্বাচনও রয়েছে এবং নীতিশ কুমার এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক হিসেবে, এই সমস্ত কিছু মাথায় রেখে আসলে কি ফোকাসে বিহার, মানে এটা কেন্দ্রীয় বাজেট নাকি বিহারের বাজেট, এই ধোঁয়াশাও তো তৈরি হতে পারে। দেখো, একেবারেই বিহারের জন্য একাধিক প্রকল্প, এবং প্রকল্পগুলো বিহারের বিভিন্ন জায়গার মানুষের বেনিফিট হবে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন। বিহার ছাড়া একটিমাত্র রাজ্যের নামই তিনি উচ্চারণ করেছেন, সেটিও আসাম। পশ্চিমবঙ্গের জন্য তার ঝোলায় কিছুই ছিল না। পশ্চিমবঙ্গের এত টাকা বকেয়া, কয়েক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী সংখ্যাটা বলেছিলেন 1,71,000 কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে হিসেব করলে সেটা হয়তো 2 লক্ষ কোটি টাকার কাছে কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া। পশ্চিমবঙ্গের আবাস যোজনা, পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে নানান কেন্দ্রীয় সাহায্য, সেগুলো পাওয়া যাচ্ছে না, সে ব্যাপারে কিছুই শোনা যায়নি। পশ্চিমবঙ্গ ছাড়াও বিরোধী শাসিত রাজ্যগুলো সম্পর্কে একেবারেই নীরব এই বাজেট। সুতরাং বলা যেতে পারে যে বিহারে 1 নম্বর হচ্ছে, যেটা তুমি বললে মৌপিয়া, যে নীতিশ কুমারকে কিছুটা খুশি রাখা। দ্বিতীয় হচ্ছে এই 2025 সালেরই শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই বাজেটে বারবার বিহারের কথা বলা হয়েছে এবং বিহারে প্রকল্প দেয়া হয়েছে, যেটা যথেষ্ট দৃষ্টিকটু। একটা কেন্দ্রীয় সরকারের বাজেটে একটা রাজ্যের নির্বাচনকে লক্ষ্য করে এই রকম বরাদ্দ করা, সেটা মোটেই আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। হ্যাঁ আশিস দা, এখানে আমি আরো একটা বিষয় জানতে চাই। যেভাবে আমরা দেখলাম যে আয়করের ক্ষেত্রে একটা বড় ঘোষণা, শুধু তাই নয়, আগামী সপ্তাহে আয়কর বিলও প্লেসড হতে চলেছে বলে জানালেন নির্মলা সীতারামন। এই যে 2024-এর লোকসভা নির্বাচন, এটা যেভাবে নরেন্দ্র মোদী কে কিছুটা হলেও একটা তার নাম্বারটা কমিয়ে কিছু ইফস অ্যান্ড বাটসের ওপর দাঁড় করিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে কোথাও কি আবার যে জনমুখী বাজেটের দিকটা, সেখানে আরও বেশি করে ঝুঁকতে হলো। একই সঙ্গে এই বিশেষ করে যখন মূল্যবৃদ্ধির চাপে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত, সে কারণেই কি আয়করের ক্ষেত্রে এরকম বড় ঘোষণা? শুধু তাই নয়, 36টা জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে বড় ঘোষণা।
দেখো, প্রথমেই এটা বলে রাখা দরকার যে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিজেপির যে ভরাডুবি লোকসভা নির্বাচনে, তার কারণেই বিজেপি গরিষ্ঠতা পায়নি। বিজেপির আসন 240-এই থেমে গিয়েছিল। তারপরে বিজেপির অন্দরে যে চর্চা হয়েছিল এই ভোটের ফলাফল নিয়ে, সেখানে একটা কথা উঠে এসেছিল যে মধ্যবিত্তরা আস্তে আস্তে অসন্তুষ্ট হয়ে পড়ছে কেন্দ্রীয় সরকারের ওপরে, এবং তারা যেহেতু মতামত তৈরি করে, তারা যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজ বা টেলিভিশন সর্বত্র সরব, তারা তাদের অসন্তোষ জানাতে শুরু করতেই উত্তরপ্রদেশের মতো রাজ্যে, বিরাট রাজ্যে, তারপরে দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্র, সেখানে লোকসভা নির্বাচনে ফলাফল খুবই খারাপ হয়েছিল এবং তার আঘাত সহ্য করতে হবে আগামী 5 বছর ধরে মোদী সরকারকে। সেই জন্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় বা তার আগে প্রধানমন্ত্রীও বারবার মধ্যবিত্ত এই কথাটা উচ্চারণ করেছেন, মধ্যবিত্ত সমাজকে কিছুটা রিলিফ দেওয়ার কথা উচ্চারণ করেছেন, এবং তারই প্রতিফলন আমরা দেখলাম ইনকাম ট্যাক্সে। ইনকাম ট্যাক্সে দুটো রেজিম বা দুটো ব্যবস্থা এখন পাশাপাশি চালু আছে। একটি হচ্ছে ওল্ড রেজিম, পুরনো ব্যবস্থা, আরেকটি হচ্ছে নতুন রেজিম বা নতুন ব্যবস্থা। নতুন ব্যবস্থায় এ পর্যন্ত বা এই যে কদিন বাদে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া শুরু হবে 1 এপ্রিল থেকে, সেই পর্যন্ত যে ব্যবস্থা ছিল যে 7 লক্ষ টাকা পর্যন্ত রোজগার কারোর হলে তার 25,000-এর কাছাকাছি টাকা হিসেব অনুযায়ী ট্যাক্স হতো, এবং সেই যে ট্যাক্সটা সেটা রিবেট দিয়ে দেওয়া হতো। তার মানে এফেক্টিভলি কার্যকরী ক্ষেত্রে 7 লক্ষ টাকা পর্যন্ত যার আয় তাকে কোনো ট্যাক্স দিতে হতো না। এই ব্যবস্থাটাকেই পরিবর্তন করে যেটা করেছেন 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। আমি এখানে আসবো আশিস দা, আমি আপনার কাছে আসবো, আমি একটু শুনে নেব ঠিক কি বলেছেন আয়কর সংক্রান্ত, ঠিক কি ঘোষণা ছিল আজকে নির্মলা সীতারামনের বাজেট ভাষণে। 100% quality good school. The middle class provides strength for India's growth. This government, under the leadership of Prime Minister Modi, has always believed in the admirable energy and ability of the middle class in nation building. In recognition of their contribution, we have periodically reduced their tax burden. Right after 2014, the nil tax slab was raised to 2.5 lakhs of rupees, which was further raised to 5 lakh rupees in 2019 and to 7 lakh rupees in 2023. This is reflective of our government's trust on the middle class taxpayers. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Average income of 1 lakh per month other than the special rate income such as capital gains under the new regime. This limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75,000. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. আমরা শুনলাম নির্মলা সীতারামনের বক্তব্য। আশিস দা, আপাতত আপনাকে ধন্যবাদ, আমি পরবর্তীকালে আবারও আপনার কাছে যাব। আমি এখানে প্রথমে আসি জ্যোতির কাছে। যদি দেখা যায় যে বিহারে একটা বড় ফোকাস, এটা কি কোথাও দাঁড়িয়ে ভীষণ প্রকটভাবে যে শরিকি কম্পালশন এবং নির্বাচনী কম্পালশন এটা কেন্দ্রীয় বাজেটে সেটা সামনে এনে দিল না? যদি দেখুন, আমি যদি বলি যে মানে একটা পোর্শনটাকে দেখানো হচ্ছে যে বিহারে মানে অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু আসাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমার কাছে সেই লিস্টটা আছে। এক সেকেন্ড যদি আমি এই একদম স্টেট স্পেসিফিক যে লিস্টটা, সেই লিস্টটা নিয়ে বসে তোমার সাথে কথা বলছি এবং সেখানে আমি দেখাচ্ছি। ন্যাশনাল ইউরিয়া মিশন যেটা প্রতিষ্ঠা, এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এক সেকেন্ড, যেটা একদম গভর্নমেন্টের যেটা গভর্নমেন্টের ডেটা, স্টেট স্পেসিফিক যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেখানে তুমি দেখো বিহার কতটা জুড়ে। না আমি এক সেকেন্ড যখন বলে দাঁড়াও যখন ডেটা নিয়ে কথা বলো, বিহার কতটা জুড়ে, শুরুটা হচ্ছে বিহার কতটা জুড়ে, আন্দামান নিকোবর কতটা, আসাম কতটা, নর্থ ইস্ট কতটা, গুজরাট কতটা,
এবং তাছাড়া আর কোনো রাজ্যের জন্য আলাদাভাবে কোনো উল্লেখ নেই। না মৌপিদি একদম ঠিক। আমি এই জিনিসটা নিয়ে আমি যখন দেখছিলাম তখন লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব উনি একটা স্টেটমেন্ট দিলেন, দেখলাম উনি বলছেন যে বিহারকে বঞ্চিত করা হয়েছে। তাহলে আজকে আপনি বলুন যে ইন্ডিয়া অ্যালায়েন্স, আজকে কংগ্রেসের জয়রাম রমেশ থেকে শুরু করে সবাই বলছে বিহারের জন্য আলাদাভাবে বেশি করে বাজেটে ইনক্লুড করা হয়েছে, কে ঠিক? তার মানে এনাদের ভিতরে কি গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে? ওয়েদার লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব ইজ কারেক্ট নাকি আপনার জয়রাম রমেশ কারেক্ট, এখানে একটা আমি দুবিধা, মানে একদম অ্যাবসোলুট লেভেল অফ ডাবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি। দেখুন বিষয়টা হচ্ছে যে এই বাজেট সামগ্রিকভাবে যুব, মহিলা, কৃষক এবং হচ্ছে আপনার গরিব, এই চারটে যে শ্রেণী তাদেরকে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে মৌপিদি। আপনি ভাবুন যে 12 লক্ষ টাকা, মানে 12 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, যেটা 2014 সালে আমি যদি বলি 2.5 লক্ষ টাকা। আজকে মানে এই জিনিসগুলো যখন আমরা বলছি, মানে অ্যাকচুয়ালি একটা মানে প্যাটার্ন দাঁড়িয়ে গেছে। প্যাটার্নটা হচ্ছে যাই কিছু হোক না কেন একটা স্ক্রিপ্ট লেখা হচ্ছে এবং স্ক্রিপ্ট লেখার পরে সংসদে গিয়ে সেই স্ক্রিপ্টটাকে পেশ করা হচ্ছে। যাই কিছু ভালো হোক, মানে বিজেপি গভর্নমেন্ট যদি বলে রাহুল গান্ধীও ভালো, তাহলে কংগ্রেস বলবে যে রাহুল গান্ধী খারাপ। চন্দনদার রিঅ্যাকশন নি, চন্দনদা না একটা ফ্যাক্ট তোমাকে পরিষ্কার, চন্দনদা মধ্যবিত্তের জন্য যে বড় রিলিফ রয়েছে এটা কি অস্বীকার করতে পারেন? না আমি পাশাপাশিভাবে এটাও বলিনি, মধ্যবিত্তের জন্য যে রিলিফ এবং সেই রিলিফটা সাফিসিয়েন্ট কিনা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে এটা একটা অ্যাগ্রেশন, এটা কোনো আদারওয়াইজ কোনো কিন্তু নেই। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হলো যে আজকে অনেকগুলো ফ্যাক্টার্স কিন্তু এই রিলিফের সাথে যোগসূত্র আছে। ধরো রিলিফের 12 লক্ষ টাকার প্রশ্নটা এলো, পাশাপাশিভাবে আমাকে অনেকগুলো কাউন্ট করতে হবে। যেহেতু 2.5 লাখ থেকে এটা আসছে, তাহলে প্রথম যে শর্তটা আছে সেটা হলো যে সময়টা 2.5 লাখের কথা যদি উল্লেখ করছো সেই সময় কিন্তু জিএসটি ছিল না। ইটস এ হিউজ ফল্ট লাইন অফ জিএসটি, দিস ওয়ান পয়েন্ট। এই বার্ডেনটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ওপর ডিরেক্টলি রিগ্রেসিভলি আমাদের ওপরই পড়ে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইনফ্লেশন রেটটা, সেটাকে তুমি দেখো এবং যে প্রোগ্রেশন বাই অ্যানাদার 11 ইয়ার্স তাকেও তুমি সামনে রাখো। অর্থাৎ এটা একটা স্বাভাবিক তত্ত্ব, কিন্তু মানুষ কোথায় এক্সপ্লয়েটেড হচ্ছে। আজকে যদি প্রথমত আমি এই কথাটা বলি যে বিহারের ক্ষেত্রে বেশি বরাদ্দ, আমি বলবো বিহার যা প্রাপ্য সেটা পাক, কিন্তু তার মানে এই নয় যে সারা ভারতবর্ষের যে ফেডারেল কনসলিডেশন তারা বঞ্চিত হবে। আমি এখানে দেখছি পশ্চিমবাংলার বাসিন্দা হিসেবে আমি পশ্চিমবাংলায় একটা প্রজেক্ট দেখতে পেলাম না যেটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যেতে পারে, যেখানে বলা যেতে পারে ইয়েস কেন্দ্রীয় সরকার তার বঞ্চনা, যে প্রসঙ্গটা রাজ্যে দাঁড়িয়ে অনেক রাজনৈতিক নেতারা এই প্রশ্ন তোলেন, তারা এই প্রশ্নটা তুলতে পারবেন না। প্রশ্ন কিন্তু সেখানে এলো না, আলটিমেটলি সেই ডিভিয়েশনটাই রয়ে গেল। কোথাও অন্ধ্রপ্রদেশ, কোথাও বিহারের নির্বাচন আসছে, সুতরাং বিহারে অনেক বেশি ফোকাল পয়েন্টে যেতে হবে। এই জায়গাগুলো কিন্তু আর যাই হোক ফেডারেল কনসেপ্ট অফ ইকোনমির বা ডিস্ট্রিবিউশন অফ ইকোনমির পক্ষে ভালো লক্ষণ নয়। আর দ্বিতীয় প্রসঙ্গটা আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে একটু আমাদের বুঝতে হবে, সেটা হলো যে সার্বিকভাবে অনেকগুলো সেক্টরস আছে। অর্থাৎ ডেভেলপমেন্ট এই নয় তুমি কত টাকা আর্ন করছো, তুমি আর্ন করতে পারছো কিনা তুমি সেটা দেখো। এমপ্লয়মেন্ট রেশিওটা দেখো, 47 ইয়ার্স আজকে সব থেকে বেশি আনএমপ্লয়মেন্ট সেকশন, তারপরে শর্ট সার্ভিস, অগ্নিবীরের মতো এই ধরনের প্রজেক্টগুলো দিয়ে আর যাই হোক ইকোনমিক রিসার্জেন্স করা যায় না, এটা নিয়ে সন্দেহ নেই। অ্যাট দি সেম টাইম তুমি 12 লক্ষ কেন 20 লক্ষ টাকা পর্যন্ত, আমি আসবো এই প্রসঙ্গে, কিন্তু 20 লক্ষ টাকা তো আর্ন করতে হবে। আমি এই প্রসঙ্গে আসবো। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সাংসদ, তিনি এই বাজেট সম্পর্কে এবং বাজেটে বিহারের জন্য যে বরাদ্দ রয়েছে তাই নিয়ে কি বলছেন আমরা শুনে নেব। भाई बजट में आम आदमी के लिए कुछ नहीं है, क्योंकि आपको पता है कि इस साल बिहार में चुनाव है, तो बिहार का चुनाव को रख के सर में रख के उन्होंने पूरा बिहार के लिए एक बजट रोल आउट किया है, जहाँ पे हर चीज़ बिहार को दिया है। पिछला बार भी 2024 में जुलाई में जब बजट पेश किया था तो आपने देखा था सब कुछ आंध्र प्रदेश और बिहार के लिए किया गया था। तो आंध्र प्रदेश का तो चुनाव हो गया, अब इस साल बिहार में चुनाव है। आंध्र प्रदेश में 4.5 साल कोई चुनाव है नहीं, सब कुछ बिहार के लिए किया गया। और जहाँ तक बंगाल का सवाल है, पिछले 10 सालों में जब से ये सरकार सत्ते में आई है, जब से बीजेपी सदन चला रहे, जब से सरकार बनाई है 2014 साल से आज तक कुछ नहीं मिला बंगाल को, और आज भी इस बजट में बंगाल के लिए कुछ नहीं है। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সবকিছু করা হয়েছে।
এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। মিডল ক্লাস আমাকে পুরোটা পড়তে হবে। মিডল ক্লাসে উনি ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন, ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, 20 থেকে 30 লাখের জন্য 25%। একটা অস্পষ্ট জায়গা রয়েছে, আমাকে পড়তে হবে, তারপর আমার যা বলার আমি বলবো। ছোট্ট একটা বিরতির পর আমরা আলোচনায় ফিরছি, আরো বিস্তারিত বিশ্লেষণে আমরা যাব। দেখতে থাকুন কলকাতা টিভি।